১০০ বার সমর্থন করি। অভয়ের মা যা করবেন একদম চোখ বুজে আমি সমর্থন করব। আমিও রিকোয়েস্ট করব সিপিআইএম এর কলতানকে, কলতান আমার খুব ক্লোজ, যে কাইন্ডলি উইথড্র করে নিও তোমার আহ, ওখানে সিটটা, যাতে আহ, তৃণমূল বিরোধী কোনো ভোট কাটাকুটি না হয়। তৃণমূলের প্রার্থীকেও আমি বলবো যে আপনিও পারলে ছেড়ে দিন। অনেক দিন তো রাজত্ব করলেন পানিহাটি, আপনার বাবা তো এতদিন করেছেন। সুতরাং বংশ পরম্পরায় আপনারা পানিহাটি শাসন করবেন এরকম ভাবছেন কেন? সবসময় যে আমি প্রার্থী হব এই বাসনা আমার মধ্যে নেই। আমরা বাংলাকে বাঁচাতে চাই। বাংলাকে বাঁচাতে গেলে কি প্রার্থী হতে হবে? আপনি প্রার্থী হচ্ছে 294 জন, পেছনে কিন্তু 2,94,00,000 সাপোর্ট আছে। সেটাকে 4 কোটি করার দায়িত্ব আমাদের। আমি জানি না কেন সিপিআইএম অভয়ের মাকে দোষ দিচ্ছে, এবং এটা ভুল করছে তারা। সিপিআইএম বা যারা অভয়ের মাকে গালাগালি দিচ্ছে, আমাকে তো অভয়ের বাবাও যদি বলে থাকে, আমি কি একবারও তার কথা মাপবো? আমি তো বললাম অভয়ের মাকে জেতাতে হবে অ্যাট এনি কস্ট। এই দায়িত্ব পানিহাটিবাসীর। কালকে 2-3 জন পানিহাটির পেশেন্ট আমাকে দেখাতে এসেছিল, যেই শুনলো অভয়ের মা প্রার্থী হচ্ছে, তার বললো না ডাক্তারবাবু, এবার অভয়ের মাকেই ভোট দিতে হবে। আমি বলবো বাংলার এখন একটাই স্লোগান হওয়া উচিত, বাংলা পরিবর্তন চায়। বিজেপিতে আরজি করের চিকিৎসক তরুণীর মা তাকে পানিহাটি থেকে প্রার্থী করার কথা বলেছে দল, এবং পানিহাটি থেকে নির্বাচনে লড়ছেন অভয়ার মা। সমর্থন করেন? ১০০ বার সমর্থন করি। অভয়ের মা যা করবেন একদম চোখ বুজে আমি সমর্থন করব। কারণ অভয় যে বিচারটা পায়নি, সেই বিচারের জন্য অভয়ের মা নিজে লড়ে যাচ্ছেন, এটাকে আমি সমর্থন করতে বাধ্য। এবং আমার মনে হয় পানিহাটিবাসী অভয়ের মাকেই ভোট দিন, এই আহ্বান জানাবো। তৃণমূলের মূলটাই উপড়ে ফেলতে চাই, মেয়ের বিচারের জন্যই বিজেপির প্রার্থী হতে চেয়েছি। বামেরা শূন্য, তাই ওদের দিয়ে কিছু হবে না, ওরা ভোট কেটে তৃণমূলকে সুবিধে পাইয়ে দেয়, এই কথা বলছেন অভয়ার মা। কি বল? হ্যাঁ, আমি ইন্টারভিউটা পুরোটা শুনেছি। ইনফ্যাক্ট অভয়ের বাবা আমার সম্পর্কেও দু একটা কথা বলেছেন। কিন্তু এগুলো না, বুঝতে হবে একটা সেন্টিমেন্টের ব্যাপার, যেখানে একমাত্র মেয়েকে তারা হারিয়েছেন 32 বছর বয়সে, এমন একটা জায়গায় যেখানে সে কর্মরত অবস্থায় ডাক্তার। সুতরাং একটু তার একটা হবেই ওনার। সুতরাং উনি চাইবেন যে কোনো উপায়ে যারা দোষী তারা যেন ধরা পড়ে এবং তাদের শাস্তি হয়। আমিও রিকোয়েস্ট করব সিপিআইএম এর কলতানকে, কলতান আমার খুব ক্লোজ, যে কাইন্ডলি উইথড্র করে নিও তোমার আহ, ওখানে সিটটা, যাতে তৃণমূল বিরোধী কোনো ভোট কাটাকুটি না হয়। তৃণমূলের প্রার্থীকেও আমি বলবো যে আপনিও পারলে ছেড়ে দিন। অনেক দিন তো রাজত্ব করলেন পানিহাটি, আপনার বাবা তো এতদিন করেছেন। সুতরাং বংশ পরম্পরায় আপনারা পানিহাটি শাসন করবেন এরকম ভাবছেন কেন? ছেড়ে দিন না, একটা একটা সিট ছেড়ে দিন। একটু ভাবতে দিন, নিজের দিকে একটু তাকান যে পানিহাটির আপনি কতটা উন্নতি করেছেন। দেখুন, আমি মনে করি যদি কারোর একটুখানিও মানে দূরদৃষ্টি থাকে, সমব্যথী যদি হয়, মানব সত্তা জেগে থাকে তাদের মধ্যে, অভয়ের মায়ের বিরুদ্ধে যেন কেন প্রার্থী না দেওয়া হয়। সেটা আমি সিপিআইএম কেও বলবো। মিস্টার ঘোষ যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, তাকেও রিকোয়েস্ট করব, তার বাবাকেও রিকোয়েস্ট করছি, তা আপনি তো আমার পেশেন্ট, ছেলেকে একটু বলুন না একটু তুলে নিতে নামটা। অভয় যেন একা, অভয়ের মা যেন আনকন্টেস্টেড বেরিয়ে যায়। এক্ষেত্রে আমার কিন্তু কিচ্ছু বলার নেই।
আহ, বামেদের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অভয়ার মা, আপনি নিজে তো একজন বাম সমর্থক, একদম ছাত্র জীবন থেকে বাম রাজনীতি। কিন্তু একটা কথা আপনি প্রথম থেকে বলেছেন, এই এই যে প্রত্যেকটা মানুষ একটা কথা বলছে, এই পালা বদল কেন? ডক্টর নারায়ণ ব্যানার্জির মতো লোক আমরা দেখে এসেছি, স্যার এই পালা বদল কেন? যারা জিজ্ঞেস করছে তাদের উত্তরটা ঠিক কি দেবেন? আমি বাম পন্থায় বিশ্বাস করি, বামপন্থী নই, এবং আমি খুব প্র্যাকটিক্যাল। নাম্বার ওয়ান, আমার কোনো স্বার্থ নেই। স্বার্থ থাকলে আমি অনায়াসে একটা এমএলএ সিটের জন্য আমি অফার পেয়েছিলাম, আমি জয়েন করতাম। কিন্তু আমি দেখেছি বাম পন্থা এবং বামপন্থীর মধ্যে যে সামান্য ডিফারেন্স আছে, আজকালকার লোকেরা সেটা বুঝতে পারে না। তাই যদি বুঝতে পারতো, আমি তাদের প্রশ্ন করব, ভিপি সিংকে যখন প্রাইম মিনিস্টার ঘোষণা করা হলো, তখন একদিকে হাত মিলিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, আরেকদিকে হাত মিলিয়েছিলেন জ্যোতি বসু। তাই যদি হয়, আজকে পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পালা বদল। পশ্চিমবঙ্গ পরিবর্তন চায়, পরিবর্তনের ক্ষমতা এটা স্বীকার করতেই হবে, এই মুহূর্তে বামেদের নেই। নীতির প্রশ্নে যদি বিজেপির নীতি পছন্দ না হয়, আপনি বিজেপিতে ঢুকলে নীতির পরিবর্তন করতে পারবেন, বাইরে থেকে পারবেন না। আর আমার মনে হয় আরএসএসও যথেষ্ট গভীরভাবে এবার চিন্তা করছে, এবং তাদের সাথেও আমার অনেক দিনের পরিচয়, এবং আমি জানি সফট হিন্দুত্ব ঠিক। আজকে প্রধানমন্ত্রী কিন্তু ঈদ উপলক্ষে সমস্ত মুসলিমদের কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমিও মনে করি প্রত্যেক ভারতীয় মুসলিম, সেদিন ব্রিগেডের ময়দানে উনি বলেছিলেন তারা সব ভারতীয়। শুধু উনি বলেছিলেন বহিরাগত যারা এসেছে তাদের বাংলা থেকে বার করে দিতে হবে। এর মধ্যে তো কোনো খারাপ কথা নেই, এর মধ্যে তো কোনো ভুল কথা নেই, একদম ঠিক কথা। এটা তো আমার মনে হয় একজন যদি সাদা চোখে দেখে, তাহলে সাদাকে সাদাই বলবে, কালোকে কালো বলবে। হ্যাঁ, তার যদি মনে থাকে যে আমার অনেক কিছু পাওয়ার আছে, আমার হয়তো রাজনীতিতে যোগদান করলে আমার অনেক কিছু বেশি পাবো, তাহলে সে আলাদা ব্যাপার। সে প্রার্থী হবে, সে পদের জন্য লাফালাফি করবে। 20 লক্ষ টাকা দিয়ে এক একটা এমএলএ সিট নাকি কেনা হচ্ছে, চারিদিকে শোনা যাচ্ছে। কিন্তু 30 লক্ষ, যাকে যাক কততে আমি জানি না। কিন্তু আমি একটা কথা মনে করি, ডাক্তারি এবং ডাক্তারি করে আমি যা মর্যাদা পেয়েছি, প্লাস অফুরন্ত ভালোবাসা সমস্ত শ্রেণীর নাগরিকদের কাছ থেকে পেয়েছি, সেটা কোনো পলিটিক্স আমায় দিতে পারবে না। শুধু ডাক্তারি আমি ছাড়ছি না, ডাক্তারি করে যাব, কিন্তু সাথে সাথে যে সমাজের অবক্ষয়ের জন্য আমরা লড়ছি, সেই জন্য যদি আমাকে কিছু সময়ের জন্য স্ট্যান্ড বদল করতে হয়, সেই বদল আমি করতে রাজি আছি। আমি এরকম নই যে সবকিছু খারাপ হচ্ছে যেন স্ট্যান্ড বদল না করে আমি সত্যের পক্ষে দাঁড়াবো না, আমি মিথ্যার পক্ষে দাঁড়াবো। একদমই। স্যার আমি একটা প্রশ্ন ইতিমধ্যে আপনার সামনে রাখবো। আমাদের কাছে একটা খুব মানে এইটা বলা যায়, সব ইন্টারভিউ বা সমস্ত সংবাদের একটা ভাষা হয় স্কুপ। এই স্কুপটা আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে আপনাকে তো প্রার্থী করার কথা ঘোষণা করছিল ভারতীয় জনতা পার্টি, এবং আমাদের কাছে খুব স্ট্রং সোর্স সূত্র মারফত খবর এটা যে রীতিমতো প্রার্থী হিসেবে আপনি মনোনীত হয়ে গিয়েছিলেন রীতিমতো। কি ব্যাপার, প্রার্থী হলেন না কেন? আমার মনে হয় শুধুমাত্র প্রার্থী হলে যে আপনি সবকিছু সমাজের উপকার করতে পারবেন তা কিন্তু নয়। আপনি ফুল টাইম ডাক্তারি করবেন আর ফুল টাইম প্রার্থী হয়ে সমস্ত সবার আবদার মেটাবেন, এটা সম্ভব নয়। ভবিষ্যতে যদি এমন কোনো অফার আসে যে আমি গভর্নমেন্টকে আমি সাহায্য করতে পারবো, এবং কিছু ব্যাপারে যদি হেল্প করতে পারি, ডেফিনেটলি আমি তখন সেটা ভাববো। কিন্তু সবসময় যে আমি প্রার্থী হব, এই বাসনা আমার মধ্যে নেই। আমরা বাংলাকে বাঁচাতে চাই। বাংলাকে বাঁচাতে গেলে কি প্রার্থী হতে হবে?
আপনি প্রার্থী হচ্ছে 294 জন, পেছনে কিন্তু 2,94,00,000 সাপোর্ট আছে, সেটাকে 4 কোটি করার দায়িত্ব আমাদের। একদমই আপনি বললেন বাঁচতে হবে। তাহলে প্রধানমন্ত্রী এখানে এসে একটা কথা বলেছিলেন দমদম থেকে যে, "বাঁচতে চাই, বিজেপি তাই।" আপনি কি সহমত পোষণ করেন? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা অবস্থা, পরিবর্তন যদি করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। শুধু ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আমি দু একটা, সবার যে একটা কুসংস্কার আছে যে সবসময় উত্তরপ্রদেশের সাথে কম্পেয়ার করে। আচ্ছা, উত্তরপ্রদেশে আগে কি খুব ভালো ছিল? যোগী আদিত্যনাথের আগে উত্তরপ্রদেশে যখন অখিলেশ যাদব বা মায়াবতী ছিল, সেটা কি ভালো ছিল? সবসময় একটা দল খারাপ কেন ভাববেন? আপনাকে যুগের সাথে পাল্টাতেই হবে। আমি যেমন বলেছি, আগে পেজার ছিল, আগে আমরা ট্রাঙ্ক কল করতাম, এখন আমরা মোবাইলে আমরা সবকিছু করি। সুতরাং যুগের সাথে আপনাকে যদি না পাল্টাতে হয়, এটা কিন্তু শিরদাঁড়া বেঁকানো নয়, বা আমি পাল্টি খাচ্ছি আমার স্বার্থের জন্য নয়, তাহলে তো আমি অনায়াসে আমি প্রার্থীপদ অ্যাকসেপ্ট করতাম। তার কারণ আমার প্যাশন ডাক্তারি, আরেকটা আমার উটকো প্যাশন লোককে জ্ঞান দেওয়া, আর মানুষ যাতে বিপথে না পরিচালিত হয়, যাতে ভোটটা এককাট্টা হয়ে তৃণমূল বিরোধী ভোট হয়, সেটার চেষ্টা করা। একদমই খুব এই মুহূর্তে আপনি এই কথাটা বললেন, আমরা জানি আবারও নতুন করে আলোড়ন তৈরি হবে আপনার এই কথাটা নিয়ে। আমি আপনার কাছে স্যার একটি বিষয় জানতে চাইবো। অভয়ার মা, আরজি করের নির্যাতিতার মা, তিনি বলেছেন যে রীতিমতো এই সরকারকে উপড়ে ফেলে দিতে চাই, উল্টে দিতে মানে ফেলে দিতে চাই। আমরা একটা প্রশ্ন করব যে যখন আমরা দেখলাম যে কালীগঞ্জ থেকে যে সাবিনা ইয়াসমিনের কন্যা তামান্না ইয়াসমিনকে যখন হত্যা করা হলো তৃণমূলের বিজয় মিছিল থেকে বোম বিস্ফোরণের ফলে সেই বাচ্চা মেয়েটির নৃশংস হত্যা হলো। তার মাকে সিপিআইএম থেকে প্রার্থী করা হলো এবং অন্যদিকে রেজওয়ানুরের ভাই তৃণমূল প্রার্থী। সঠিক সিদ্ধান্ত অনেকেই বলছেন। অভয় আর মা বিজেপি প্রার্থী হয়ে এই সরকারকে উল্টে দিতে চাইলেই কি যত দোষ হচ্ছে? এটা না, যারা দোষ দিচ্ছে তাদের একটা কথা বুঝতে হবে, অভয়ের মা কোন সময় বলছে। এক্ষেত্রে কিন্তু আমি শতরূপকে আমি বলবো যে খুব শান্তভাবে ও বলেছে যে আপনি যাই বলুন না কেন আমাদের এগেনস্টে বলবেন না। কিন্তু আমি এখানে না অভয়ের মার পুরো পক্ষে। আমি জানি না কেন সিপিআইএম অভয়ের মাকে দোষ দিচ্ছে, এবং এটা ভুল করছে তারা, সিপিআইএম বা যারা অভয়ের মাকে গালাগালি দিচ্ছে। আমাকে তো অভয়ের বাবাও যদি বলে থাকে, আমি কি একবারও তার কথা মাপবো? আমি তো বললাম অভয়ের মাকে জেতাতে হবে অ্যাট এনি কস্ট। এই দায়িত্ব পানিহাটিবাসীর। কালকে 2-3 জন পানিহাটির পেশেন্ট আমাকে দেখাতে এসেছিল, যেই শুনলো অভয়ের মা প্রার্থী হচ্ছে, তারা বললো না ডাক্তারবাবু, এবার অভয়ের মাকেই ভোট দিতে হবে। সুতরাং এটাই হচ্ছে মোশন, অভয়ের মাকে ভোট দিতে হবে। এবং অভয়ের মা জিতে যদি সন্তানের বিচার ছিনিয়ে আনতে পারে, সেটা হবে সবচেয়ে বড় ব্যাপার। আমি বলব তাহলে কি অফিসিয়ালি এটা বলাই যায় ডক্টর নারায়ণ ব্যানার্জি পাশে রয়েছেন আরজি করের নির্যাতিতা অভয়ের মায়ের? 100 বার। আমি প্রথমেও ছিলাম, মাঝেও ছিলাম, এখনো আছি। একেই একটা বিষয় দাগিয়ে দিচ্ছেন যে ডক্টর নারায়ণ ব্যানার্জি যেহেতু একজন হিন্দু, এই সফট হিন্দুত্ববাদ এবং কোথাও গিয়ে এই হিন্দু আইডেন্টিটি নিয়ে বিষয়গুলোকে নিয়ে আ সামনে আসছে। কোথাও গিয়ে কি আমরা প্রত্যেকেই একটা আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগছি? বা আপনার মতো একজন মানুষকেও যখন এর একটা গেট কিপিং এর মধ্যে পড়তে হচ্ছে, কিভাবে বলবেন? একটা জাস্ট সভায় গেলেন, প্রধানমন্ত্রী এলেন। তারপরেই একদম হিন্দু বলে বা সফট হিন্দুত্বের ধ্বজাধারী বলে এই যে টার্গেট করা হচ্ছে। যারা টার্গেট করছে তাদের আমি বলি, আপনারা কি প্রধানমন্ত্রী ভাষণটা ভালো করে শুনেছেন? উনি কিন্তু বলেছেন যারা অন্য ধর্মেরও কিন্তু ভারতীয়, তারা ভারতেই থাকবে। এবং এটাও বলেছেন অনুপ্রবেশকারী যদি অন্য দেশের হয়, তাহলে তাদের বাইরে বার করে দিতেই হবে। সুতরাং যারা আমাকে টার্গেট করছেন, তারা ভালো করে প্রধানমন্ত্রীর ভাষণটা শুনুন না।
প্রধানমন্ত্রী তো আমাদের রাষ্ট্রীয় নেতা, তাদেরকে তো আমরা অন্তত প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করব, আমরা মোদিজি বলবো, আমরা কেন ওনাকে ডাক নামেই বা ডাকবো? সেটাও অনেকে ডেকে থাকে। না, এই ধরনের মানে কথা না, আমার মনে হয় শিক্ষিত লোকেরা বলবে না। ভারতবর্ষ চিরকালীন ধর্মনিরপেক্ষ ছিল, আছে, থাকবে। কিন্তু তা বলে ধর্মনিরপেক্ষতা কিন্তু একতরফা হয় না, এটাও বুঝতে হবে। সুতরাং একটা কথা, ভারতীয় মুসলিম যারা, তারা আমার অনেকেই পেশেন্ট, অনেকেই আমাকে ভালোবাসে। কিন্তু যারা ভারতীয় মুসলিম নন, মুসলিম এবং সাপোর্ট করছেন বাংলাদেশ বা পাকিস্তানকে, তাদের কাছে কিন্তু আমার কোনো জায়গা নেই। একদমই। স্যার, আমি এবার একটু রাজনৈতিক প্রশ্নে আসবো। ঈদের সকালে একদম রেড রোডের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহ একদিকে মানে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো হিসেবে তো বটেই, তিনি ঈদের অনুষ্ঠানে গেলেন, সকলের নজর ছিল সেই দিকটাতে। সেখানে পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্টেজ থেকে বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে একদম রীতিমতো তিনি কটাক্ষ ছুড়ছেন, এবং ঈদের দিনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সৌদি আরব গিয়ে তো হাত মেলান, দুবাইয়ে গিয়ে হাত মিলিয়েছেন, দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী, একজন প্রধানমন্ত্রীকে একজন মুখ্যমন্ত্রী যে এই অনুপ্রবেশকারী বলছেন, এরকম কি বলা যায়? বড্ড চাপে আছেন মুখ্যমন্ত্রী, সুতরাং আমি ওনাকেও দোষ দেব না। চাপে থাকলে কে কি বলে বলা যায় না। আমার মনে হয় সংবিধানের প্রধান হিসাবে এই কথাটা বলা ওনার উচিত হয়নি। উনি অ্যাজ এ তৃণমূল সুপ্রিমো বলতে পারেন, কিন্তু উনি সংবিধানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উপরে আছেন। যেমন উনি মাঝে মাঝে মোদি মোদি করেন, না, এটা খুব বাজে লাগে। আবার অ্যাট দ্য সেম টাইম গতবারের আগের বার যখন প্রধানমন্ত্রী এসে দিদি দিদি বলেছিলেন, সেটাও আমার খারাপ লেগেছে। সুতরাং যেটা খারাপ তাকে আমি খারাপ বলবো, যেটা ভালো আমি তাকে ভালো বলবো। একদমই। বাট তৃণমূলের ইস্তেহার এবছর চূড়ান্ত আমরা দেখতে পাচ্ছি। স্লোগানে এবারে একটা বদল এসেছে, মেয়ে নয় মা। 2021-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট যুদ্ধের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই। 2026 এবারে নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের স্লোগান, যে লড়ছে সবার ডাকে, সেই বাঁচাবে বাংলা মাকে। সাধারণ মানুষের জন্য কি আহ প্রতিশ্রুতি থাকে এখন, সেটাই দেখার। কি বলবেন? আমার মনে হচ্ছে বাংলা এখন একটা জিনিসই চাইছে, পরিবর্তন, এর বেশি কিছু না। মেয়ে মা কে করছে তা না, গত 15 বছরের পারফরমেন্স বলে দিচ্ছে যে টোটাল ফেলিওর আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট, ফ্রম এভরি অ্যাসপেক্ট। শিক্ষা, দুর্নীতি, মন্ত্রীর ঘরে টাকা পাওয়া, এসএসসির সমস্ত নাম বাতিল হওয়া, একটা ইন্ডাস্ট্রি না গড়ে তোলা, এবং ঋণের দায়ে রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া। সুতরাং আমি বলবো, বাংলার এখন একটাই স্লোগান হওয়া উচিত, বাংলা পরিবর্তন চায়। মুখ্যমন্ত্রী বলছেন যে মোদী সরকার বলেছিল 2 কোটি চাকরি দেবে। ভারতে বেকারত্ব যেখানে 40% বেড়েছে জাতীয় গড় হিসেবে, সেখানে 40% বেকারত্ব কমেছে পশ্চিমবাংলায়। কোথায় এরকম তো জীবনে শুনিনি। কারণ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলেই তো ব্যাপারটা নেই। আর যদি চপ ভাজা এগুলোকে যদি বলা হয় শিল্প, এবং তাতে যদি বেকার না বলে সকার বলা হয়, বা সিভিক ভলেন্টিয়ার যারা 9,000 টাকা মাইনে পায় তাদের সকার বলা হয়, তাহলে আমি দুঃখিত, আমি একমত নই যিনি বলেছেন এই কথাগুলো। ইয়েস। স্যার, আমি একটি বিষয় বলবো যে মুখ্যমন্ত্রী বলছেন যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করেছেন তিনি, সাধারণ মহিলাদেরকে 1,500 টাকা দিচ্ছেন, তফসিলি জাতি বা জনজাতিরা বার্ষিক হিসাবে পাচ্ছেন 20,400 টাকা। মহিলাদের অবস্থান প্রসঙ্গে কি স্পষ্ট করতে চাইলেন? দেখুন, এগুলো সব ডোল পলিটিক্স। 2021-এ যখন নির্বাচন ঘোষণা হয় তার আগে এই সমস্ত করা হয়েছে, যুবশ্রী করা হয়েছে 2026-এর আগে। আর এটা ইমপ্লিমেন্টেড হবে কবে, সেটাও একটা ব্যাপার। কোথা থেকে আসবে ফান্ডিং, সেটা একটা ব্যাপার। নাম্বার 3 হচ্ছে, আমরা কি বাংলা এগোতে পেরেছি ডোল পলিটিক্সে, না ক্রমশ পিছিয়ে যাচ্ছি?
ডোল পলিটিক্স তো সব জায়গায় হয়, কিন্তু এভাবে ঢালাও ডোল পলিটিক্স, ইভেন গতকাল উনি বলেছেন সারা জীবনের মতো লক্ষ্মীর ভান্ডার বা ওটা দেওয়া হবে, আপ টু সার্টেন এক্সটেন্ট নয়। সুতরাং এটা নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী ইস্তেহারে সবাই কল্পতরু হয়, এটা কেন বুঝতে পারা যায় না? তারপর প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে এসে তখন আমরা শিল্প গড়ব, কারখানা গড়ব, লোককে স্বনির্ভর করব, না লোককে ডোল দিয়ে পঙ্গু করে রেখে দেব, সেটা তার নিজের ব্যাপার। রাষ্ট্রপতি শাসন, রাষ্ট্রপতি শাসন জারি হওয়া, রাষ্ট্রপতি শাসনের নির্বাচন সম্পন্ন করা, এই নিয়ে বিভিন্ন মতামত ছিল। রাষ্ট্রপতি শাসন নিয়ে এই নির্বাচনে কার্যত আমরা দেখলাম সেই রাষ্ট্রপতির শাসন প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলা যদি বাঁচাতে হয়, সব মানুষ একসঙ্গে থাকতে হলে, শান্তি সম্প্রীতি রক্ষা করতে হলে বিজেপিকে এমন শিক্ষা দিন। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি ভয় দেখালে শুনবেন না, টাকার প্রলোভনে পা দেবেন না, আইএএস আইপিএস দের বদলে দিচ্ছে নির্বাচন কমিশন, বর্ডার থেকে টাকা ঢোকাবে বলে কেন্দ্রীয় সরকার, বন্দুক মাফিয়া টাকা ঢোকাচ্ছে কেন্দ্রীয় সরকার, হিংসা করার চক্রান্ত করছে। জোর করে রাষ্ট্রপতি শাসন ইতিমধ্যেই জারি করে দিয়েছে, মুখে বলছে না করেনি। বাংলার মানুষকে আঘাত করলে তারা প্রত্যাঘাত করতে জানে। না না, টাকা কেন বাইরে থেকে ঢুকবে? ইন্ডিয়া গভর্নমেন্টের প্রচুর টাকা আছে। আর ইন্ডিয়ার কি কম আর্মস আছে নাকি যে বাইরে থেকে টাকা আনতে হবে, আর্মস আনতে হবে? ইন্ডিয়া এখন মানে যদি মিলিটারি শক্তিতে বলা হয়, ওয়ার্ল্ডের থার্ড বা ফোর্থ মিলিটারি শক্তিধর দেশ। তাদের কেন বাইরে থেকে আমদানি করতে হবে? এটা উনি ভুল বলেছেন, এটা ঠিক বলেননি। রাষ্ট্রপতি শাসন কি সত্যি জারি হয়ে গেছে অলিখিত? কোনো রাষ্ট্রপতি শাসন জারি হয়নি, তবে একটা সম্ভাবনা রয়েছে, যদি সমস্ত ভোটারের যেটা এখনো বাকি রয়েছে পেন্ডিং কাজ যদি ঠিক সময়ের মধ্যে না হয়, তখন তো বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাসন জারি হবে। আমার মনে হয় সেটা হবে না। যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যাতে সঠিক ভোটাররা ভোট দিতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ আমি এর মাধ্যমে দিয়ে দিতে চাই, চ্যানেলের মাধ্যমে, সবাই নির্ভয়ে ভোট দিন। আপনারা যাকে চাইবেন জনগণ, তাকে যেন ভোট দিতে পারেন, যেন বুথ জ্যাম না হয়, যেন সেন্ট্রাল বাহিনীকে অকর্মণ্য করে রাখা না হয়, সেন্ট্রাল বাহিনী যেন বুথের মধ্যে থাকে, এবং বুথ ক্যাপচার, র্যাম্পেন্ট ভোট দেওয়া, ২ নম্বরই ভোট, বা অনেক জায়গায় হয়েছে না, ব্যালট পেপার দিয়ে যখন হয়েছে ব্যালট কামড়ে খেয়ে ফেলেছে, এইসব ঘটনাগুলো যেন না ঘটে। যদি জনগণের জনমত প্রতিফলিত হয়, সেটার ব্যবস্থা যেন নির্বাচন কমিশন করেন। আমার একটাই আর্জি নির্বাচন কমিশনের কাছে, প্রকৃত জনমতের প্রতিফলন যেন ঘটে। স্যার, সংবিধান নেই এদেশে, এখন আইন সংবিধান নেই। মানুষ কার কাছে বিচার পাবে? বিচারের জায়গাগুলি কিনে নিয়েছে, হয় জুজুর ভয়ে, নয় লোভে। এই দুটো জিনিস দেশে কাজ করছে। মোদির হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রায়োরিটি, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমার তো মনে হয় না। আমাদের গণতন্ত্রের ৩টে পিলারের মধ্যে ফার্স্ট পিলার কিন্তু লেজিসলেশন, অর্থাৎ যারা অন্তত নির্বাচিত হয়েছে। কিন্তু কি কোয়ালিটির মানুষ নির্বাচিত হচ্ছে একবার দেখুন তো দেখি। তৃণমূল কংগ্রেসের, তাদের কন্ট্রিবিউশন সংসদে কতটুকু? আমি এমপিদের কথাই বলছি। তারা কতটুকু পজিটিভ কথা বলেছে পশ্চিমবঙ্গকে এগোনোর জন্য? সুতরাং এটাও বুঝতে হবে যে আমরা যে ফার্স্ট পিলার, সেটাতে টোটাল ফেলিওর। একজনও সেরকম বাগ্মী এমপি যাননি যিনি অন্তত পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতে পারে, পশ্চিমবঙ্গের সমস্যাগুলো কাটাতে পারে, অন্যের সাথে গল্প বা খুনসুটি করে নয়। আর দ্বিতীয় লেজিসলেশন হচ্ছে আমাদের জুরিসডিকশন। জুরিসডিকশন কিন্তু, আর সেকেন্ড হচ্ছে অবশ্যই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা না ওই লেজিসলেশনের উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু আজকে জুরিসডিকশন আছে বলে কিন্তু
ভারতের অনেক কিছু ধামাচাপা পড়া কেসগুলো ধরা পড়ছে। আর ফোর্থ পিলার সেটা হচ্ছে সংবাদ মাধ্যম, বহু ক্ষেত্রে বিকৃত হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সরকার কিনে নিয়েছে, কেন্দ্রের সরকার কিনে নিয়েছে। সুতরাং জনগণকেই ঠিক করতে হবে তারা যেন প্রপার প্রার্থীকে মানে আমাদের বিধানসভায় বা লোকসভায় পাঠান, যারা আপনাদের কথা বিধানসভায় বা লোকসভায় তুলে ধরতে পারবেন এবং আদায় করে আনতে পারবেন। আপনি বললেন সুযোগ্য প্রার্থীকে যাতে আমাদের রাজ্যের মানুষ যাতে বিধানসভায় পাঠাতে পারেন বা লোকসভায় পাঠানো যায়। আমি এই প্রসঙ্গে বলবো যোগ্যতার কথা যখন আসছে, জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে একদম জেল খেটেছিলেন, কারাবাস হয়েছিল তার। পরেশ অধিকারীর কন্যা রীতিমতো অঙ্কিতা অধিকারী, তার মানে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি চলে যায় হাইকোর্টের মামলায়। সেই পরেশ অধিকারীকেও প্রার্থী করলো তৃণমূল। এই আস্ফালন হঠাৎ করে রাজ্য সরকার কোথা থেকে পেল? না, যোগ্যতার ক্যাটাগরি তো ওনাদের কাছে আলাদা। সুতরাং আমরা যেটা যোগ্যতার ক্যাটাগরি মনে করি, ওনারা সেটা হয়তো যোগ্যতার ক্যাটাগরি মনে করেন না। সুতরাং কি করি? আমি আমার যোগ্যতার ক্যাটাগরি এটাই মনে করি, তাকে সুবক্তা হতে হবে, তাকে লোকের সাথে মিশতে হবে, তাকে ইনফ্লুয়েন্স করতে হবে যাতে তার কাজটা উদ্ধার হয়। এই কটাই হচ্ছে যোগ্যতার মাপকাঠি। একদমই। স্যার, আপনাকে অনেকক্ষণ আমরা দীর্ঘায়িত করছি। বেশ কয়েকটা শেষ প্রশ্ন আমার। সেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত ভয়, এখানে একদিকে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে কেন্দ্রীয় সরকার, লজ্জা রাষ্ট্রপতি শাসন জারি করে মোদীকে ভোট করাতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়, আমরা বলি ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজদের রাজধানী ছিল কলকাতা, ভয়ে তুলে নিয়ে চলে গিয়েছিল, তারা বুঝেছিল এখানকার মানুষকে দমানো যাবে না, তারা মাথা নত করে না। একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট, ওরা চায় না বাংলা রাজ্য থাক, ভাষা অস্মিতা মেধা থাক। আইআইএম যদি লক্ষ্য করেন, সারা পৃথিবীতে বাংলার ছেলেমেয়েরা ছড়িয়ে রয়েছে, তাই বাংলাকে টার্গেট করছে, ওরা জেলাস। কি বলবেন স্যার? বাংলার ছেলেরা তো খুব ভালো, কিন্তু বাংলায় তো তারা নেই। বাংলার সব শিক্ষিত ছেলেরা, আপনি যান ব্যাঙ্গালোর, পুনে বা বাইরে, বাংলায় কজন শিক্ষিত ছেলে আছে? আমার মনে হয় এইটুকু কথাই যথেষ্ট।